লোকসভা ভোট গণতন্ত্রের উৎসব। এই উৎসবেই প্রধান ইস্যু হতে চলেছে কিন্তু সিএএ। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের যে বিরোধিতা এই রাজ্য সরকার করছে, এবং সেই যে বিরোধিতার প্রথম সূত্রগাথা যে নাগরিকত্ব চলে যাওয়ার একটা ভয়, সেই ভয় কিভাবে কাটিয়ে উঠবে রাজ্য? দেখুন, এই সিএএ নিয়ে রাজ্যবাসীর থেকেও মনে হচ্ছে বেশি চিন্তা আমাদের পশ্চিমবঙ্গের যিনি মাননীয়া অনুপ্রেরণা দিদিমণি, তিনি এবং তার দল যখন দুর্নীতির মধ্যে আকণ্ঠ ডুবে আছেন, এমতাবস্থায় রাজ্যের ভাঁড়ে মা ভবানী অবস্থা, উন্নয়ন চুলোয় গেছে, উনি এখন ভোট কেনার জন্য যাকে পারছেন, যে কোনো, যেমন ডুবন্ত মানুষ যেমন পারলে তৃণগাছাকেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, উনি এখন সিএএ নিয়ে বাঁচার চেষ্টা করছেন। সিএএ অত্যন্ত সাধারণ জিনিস, এটা অনেক আগেই করা উচিত ছিল। আর সবচেয়ে আশ্চর্য হচ্ছে, এই সিএএর বিলটা প্রথম লোকসভায় আনে কংগ্রেস সরকার, এবং তার একজন ভোসিফেরাস সমর্থনকারীর নাম মমতা ব্যানার্জি। উনি বোধহয় মনে করেন যে মানুষের স্মৃতি খুব দুর্বল, উনি যা খুশি বলবেন, যে মেলোড্রামাতে উনি অ্যাক্টিং করবেন, সবই জনসাধারণ মেনে নেবে। যেমন এখানে বাইদাবাই একটা ছোট্ট কথা বলি, যে এই কিছুদিন আগে ওনাকে নাকি কিসের ধাক্কায় উনি পড়ে গেছেন বাড়িতে, তারপরে মাথায় রক্ত বেঁধে, মানে রক্ত পড়ে মাথায় সে কাট দেখা যাচ্ছে, নাকের এক পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে, সেই ছবি আমরা দেখেছি। আবার গতকাল একটা ছবি দেখলাম মিডিয়াতে, যে উনি একটি ওই লিওকোপ্লাস জাতীয় কোনো জিনিস লাগিয়ে, বা কোনো ওই যে ব্যান্ডেড টাইপের কপালে লাগিয়েছেন, সেটা আবার কপালের মাঝখানে ছিল কাটটা, আর এই ব্যান্ডেডটা লাগিয়েছেন ওটা কপালের এক সাইডে। আচ্ছা, ওনার যারা এইসব চিত্রনাট্য করেন এবং যারা ড্রেস মেকআপ করে দেন, তারা কি এতটাই নির্বোধ? এই হচ্ছে ওনার চরিত্র। তো তিনি সিএএ নিয়ে এখন পড়েছেন কেন? প্রথমত হচ্ছে বলি, উনি বলছেন যে সিএএ ধর্ম নির্বিশেষে সবাইকেই দেওয়া হবে। আরে সিএএটা তো, এবং বলছেন যে যারা একটি বিশেষ ধর্মের, তাদের নাকি ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আপনারা দেখুন তো দেখি, উনি কি মানুষকে মূর্খ মনে করেন? আর নিজেকে নন এক্সিস্টেন্ট, সেই 1984 সালের, এখনও আমার কাছে টেলিগ্রাফের ফার্স্ট পেজের সেই রিপোর্টিংটা আছে, যেখানে উনি ক্লেম করেছিলেন যে উনি নাকি পিএইচডি করেছেন ওই নন এক্সিস্টেন্ট ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। ওনার মেরিট তো ওই রকমই। যে কেউ সিএর বিজ্ঞপ্তিটা খুললে দেখতে পাবেন যে ওখানে কোনো নাগরিকত্ব কাড়ার ব্যাপার নেই। নাগরিকত্ব আসে 4টে পদ্ধতিতে। কি কি? সেই 4টে পদ্ধতির একটা হচ্ছে বাই বার্থ। ভারতবর্ষে যে কোনো ধর্মের লোকই হোক না কেন, তিনি যদি ভারতে জন্মান তাহলে তিনি ভারতীয় নাগরিক। তাছাড়া বাবা মার সূত্রে, বাবা মা যদি একটি নির্দিষ্ট পিরিয়ডের বেশি ভারতবর্ষে থাকেন, তারা ভারতীয় নাগরিক হন। তিনি বাইরে থাকলেও তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। এছাড়া বাই রেজিস্ট্রেশন ভারতীয় নাগরিক হন।
এছাড়া সিএএ করেও এখন নাগরিকত্ব দেওয়ার যেটা করা হয়েছে সেটা কেন? সেটা হচ্ছে যারা এগুলোর কোনো পর্যায়ে পড়েন না, সেই ধরনের পার্শ্ববর্তী যে দেশগুলিতে ইসলামিক স্টেট হিসেবে ইসলাম ধর্মাবলম্বীদের প্রাধান্য এবং সেখানকার যে কোনো রিলিজিয়াস পারসিকিউশনের কারণে যারা ভারতে শরণার্থী হিসেবে এসেছেন, সেটাও একটা নির্দিষ্ট পিরিয়ড অবধি, তারপর থেকে তো তারা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করলে তারা নাগরিকত্ব পাবেন। এখন বলুন তো, একটি ইসলামিক স্টেটে ধর্মীয় পারসিকিউশন বা ধর্মীয় অত্যাচারের কারণটা কি কাদের ওপর হতে পারে? নন ইসলামিক মানুষদের ওপরে হতে পারে। তো সেখানে অন্য দেশের ধর্মীয় কারণে নিপীড়িত ইসলামিক কান্ট্রি থেকে ইসলামিক মানুষ যদি আসেন, তারা কি ধর্মীয় পারসিকিউশনের আওতায় পড়েন? কিভাবে পড়েন? তাদের জন্য তো সিএএ নয়। এবং যেটা বলা হচ্ছে বারবার করে যে সিএএতে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। প্রমাণটা কি? তাকে সেই দেশে জন্মেছেন বা সেই দেশে লেখাপড়া করেছেন এবং ধর্ম তার তো কোন ধর্মে, এই সব কথা তাকে লিখতে হবে। এবং যে ফর্মটা আছে, যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা বিজ্ঞপ্তির সঙ্গেই আছে এবং সেটা নেটে অ্যাভেলেবল। তো পরবর্তীকালে তাকে এইখানকার যদি কোনো লোকই না চেনে, তাহলে এইখানে বসবাসকারী তার প্রতিবেশী দুজন লোক যদি, যারা ভারতীয় নাগরিক, তারা যদি সার্টিফাই করেন, তাহলেও কিন্তু তাদের নাগরিকত্ব আসবে। এর মধ্যে অন্যটা কোথায়? আমি পরিষ্কারভাবে বলতে চাই, এরা মায়ানমার থেকে বিতাড়িত জেহাদি রোহিঙ্গা গোষ্ঠী, যারা ইসলামিক স্টেট অফ বাংলাদেশ থেকেও বিতাড়িত, তাদেরকে পশ্চিমবঙ্গে বসতি স্থাপন করতে দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, শিখ সব ধর্ম নির্বিশেষে মানুষের যে রিসোর্স ভোগ করার, সেই রিসোর্সের ভাগ নিয়ে চলে যেতে এরা সেই দাবিকে সমর্থন করছেন। এরা তো ভারত বিদ্বেষী, এরা হিন্দু বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী, এরা শিখ বিদ্বেষী, ভারতীয় নাগরিকদের শত্রুতা করছেন, যারা রোহিঙ্গাদের আমাদের দেশে আসার কথা বলেন। ৮০,০০০-এর ওপরে শিখ নাগরিক রিসেন্ট পাস্টে আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসেছেন। দিল্লিতে একটা বড় পোর্শন আছেন তারা। আমি জানলাম যে সিএএ হওয়ার পরে তারা উল্লসিত। আর একজন তালিবান নেতা তিনি বললেন, ঠিক আমাদের মাননীয়ার কথার সুরেই, যে সমস্ত ধর্মের লোকেদের সিএএ করা উচিত। তাহলে সমস্ত ধর্মের লোকেদের আফগানিস্তানে রাখা উচিত এবং আফগানিস্তানে প্রতিটি ধর্মের মানুষকে প্রপোর্শনেট হিসেবে ক্ষমতার শেয়ার দেওয়া উচিত। তারা দেয়, অন্য কোনো কান্ট্রি দেয়, যেই কান্ট্রিগুলো ইসলামিক স্টেট দেয় না। তাহলে মাননীয়ার এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে আস্তে আস্তে জেহাদি ইসলামী ভারত বিদ্বেষীদের হাতে তুলে দেওয়া। একটা অদ্ভুত জিনিস দেখুন, উনি কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের। উনি এবং ওনার দলবল, তার নেতারা কখনো পশ্চিমবঙ্গ বলে না, বলে বাংলা। স্লোগান দেয় জয় বাংলা, একটা বিদেশি রাষ্ট্রের স্লোগান। এতে উদ্দেশ্যটা পরিষ্কার। সিএএর উনি অপোজ করতে গিয়ে বললেন যে রমজান, পবিত্র রমজান মাসে এটা হচ্ছে। আমার বহু ইসলামী ধর্মের বন্ধুবান্ধব আছেন, তারা প্রত্যেকে ওনার এইসব অ্যাক্টিংকে অপছন্দ করেন, খুব স্বাভাবিকভাবে। কেউ যদি নিজের স্বার্থের জন্য আমার ধর্মের মধ্যে ঢুকে আমার ধর্মের প্রশংসার নামে এমন অ্যাক্টিং করতে থাকেন,
যেটা আমি ভাড়ামো বলে মনে করছি, আমার ধর্মের ওপরে এনক্রোচমেন্ট মনে করছি, সেটাতে আমি মোটেই সন্তুষ্ট হব না। এটা অত্যন্ত মেলোড্রামাটিক খেলা। এবং আমার ধারণা পশ্চিমবঙ্গবাসী, যারা পশ্চিমবঙ্গের মানে মেজরিটি মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে, তারা ওনার এই স্বার্থান্বেষী অ্যাক্টিংকে ধরে ফেলেছেন এবং সেই জন্য উনি খড়কুটো সিএএকে অবলম্বন করে বাঁচতে চাইছেন এবং ইসলামী মানুষদের খেপিয়ে তুলতে চাইছেন। এটাই ওনার এই সিএএ নিয়ে চেঁচামেচির উদ্দেশ্য। একটা জিনিস দেখুন দেখি, অন্যান্য দল তারাও তো আছে, তারা কিন্তু বিশেষ সিএএ নিয়ে এত চেঁচামেচি করছে না। তার কারণ সিএএর ব্যাপারটা পুরো পরিষ্কার, যে কেউ ইন্টারনেটে গিয়ে দেখতে পারেন। এক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি, বামপন্থীরা কিন্তু বলেছে এবং সারা দেশ জুড়েই এর প্রতিবাদ হবে এবং তাও বলেছে। এবং আরও একটি বিষয় যেটা আপনাকে একটু জানিয়ে রাখবো, তারা বলছে কাগজ আমরা দেখাবো না। এবার প্রশ্ন হচ্ছে, বামপন্থীদের এগুলো খুব অদ্ভুত অদ্ভুত একটা সিস্টেম আছে। যেমন যখন পশ্চিমবঙ্গ তৈরি হয় তখন কিন্তু বামপন্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ তৈরির বিরোধিতা করে এবং তারা স্লোগান দেয়। মুসলিম লীগের সঙ্গে তারা মিলিতভাবে মিটিং মিছিল করে এবং তারা কিন্তু দি গ্রেট ক্যালকাটা কিলিংকে কখনো নিন্দে করেনি। এদের ধান্দাটা একটু অন্যরকম। কাগজ আমরা দেখাবো না। আচ্ছা, কাগজ দেখানোর প্রশ্নটা আসছে কোথায়? সিএতে কোথাও কি বলা আছে যে কাগজ দেখাতে হবে? এরা সারা দেশে একটি মৃতপ্রায় আইসিইউতে থাকা রাজনৈতিক দল, এরা কিছু বলারও খুব জায়গায় নেই পশ্চিমবঙ্গে। বিশেষ করে এরা একটু লাফালাফি করার সুযোগ পায় আমাদের সংবাদ মাধ্যমের দৌলতে, এটা পরিষ্কার, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, সারা দেশে আমাদের বিরোধী রাজনৈতিক চরিত্রগুলির অপদার্থতা, অদূরদর্শিতার কারণে তারা কিন্তু কুইসলিংয়ের মতো ধীরে ধীরে ভারতবর্ষে একটি জেহাদি নেটওয়ার্ককে নিজেদের অজান্তেই সমর্থন করে ফেলেছেন এবং সেই নেটওয়ার্কটাই কিন্তু গোলমাল করতে চাইছে। যেমন ভারতের টুকরে হোঙ্গে গ্যাং, তাকে যখন বামপন্থীরা সমর্থন করেছিল, এখন তারা ধরা পড়ার পরে সেগুলো নিয়ে আর উচ্চবাচ্য করে না। এটা ওদের চরিত্র। যেমন পশ্চিমবঙ্গ গঠনের যারা বিরোধিতা করেছিল, সে বামপন্থীরা এখন পশ্চিমবঙ্গবাসীদের জন্য দরদে তাদের প্রাণ উথলে ওঠে। এসব রাজনৈতিক কিছু বালখিল্য কথা, বামপন্থীদের বেঁচে থাকার ইচ্ছে। আর কংগ্রেস, সে তো আমি যা দেখলাম কোনো কোনো সমীক্ষাতেই তারা 100-র কাছাকাছি আসতে পারবে বলে মনে হচ্ছে না। সুতরাং এই তো ক্ষয়িষ্ণু একটা পরিবার, সেই লেট মুঘলসদের মতো অবস্থা। কংগ্রেস বলতে তো ওই একটি পরিবার, তার মধ্যে থেকেই আপনাকে নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী চয়েস করতে হবে। কংগ্রেসের একটা স্নিগ্ধ বিরোধিতা দেখা গেছে কালকে, যখন ডিজি এই রাজ্য থেকে ওনাকে প্রাক্তন বলা হচ্ছে, যখন নতুন নাম আসছে বিবেক সহায়, যখন বিদায় নিচ্ছে রাজীব কুমার, তখন অধীর চৌধুরী একটি প্রেস কনফারেন্স করে বললেন যোগ্য লোককে চলে যেতে হলো। তাহলে কি নির্বাচনের কোপে পড়লেন রাজীব কুমার? দেখুন, অধীর চৌধুরীর এখন মুশকিল হচ্ছে কি, পায়ে সাপ কামড়েছে। তার যে নেতা, তিনি হচ্ছেন যে কোনো কষ্টেই প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখছেন এবং আরেকজন প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখা ভদ্রমহিলাকে তিনি যে কোনো মূল্যে সাপোর্ট করতে রাজি। এটা অনেকটা বারবারই ওই সেই বৈষ্ণবদের কথার মতো মনে হয়, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এখন অধীর চৌধুরীর ওই পায়ে দংশানো সর্পের বিষ মাথায় উঠে গেছে। আমি আগে একটা চ্যানেলে বলেছিলাম যে যদি বহরমপুরে ত্রিকোণ প্রতিদ্বন্দ্বিতা হয়,
তাহলে অধীরবাবু থার্ড হবেন। ওনার পরপর 5 বার জেতার পরে 6 বারের বারে উনি জিততে না পারলে কি হবে, সেই চিন্তাতেই ওনার এইসব পাগলামো শুরু হয়েছে। কিছুদিন আগে উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে মমতা কিছুতেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেবে না। এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে না দেওয়ার প্রধান কাণ্ডারি যিনি, তিনি নিশ্চয়ই রাজ্যের ডিজি। কে এই ডিজি? এই ডিজি সম্পর্কে অধীরবাবুও বলেছিলেন যে সেই সারদার লাল ডায়েরি তিনি হাফিজ করার কাণ্ডারি। আমি বলিনি, উনি বলেছেন। তো এ ধরনের লোক এখন বলছেন যোগ্য লোককে চলে যেতে হলো। এবং যোগ্যতাটা কি? হয়তো এমনও হতে পারে যে অধীরবাবু অত্যন্ত সাদাসিধে ভালো মানুষ, তিনি যোগ্য বলতে রিগিংয়ের যোগ্য বলেছিলেন। আর বিবেক সহায় এর সঙ্গে আমার একটি ব্যক্তিগত কারণে বহু বছর আগে, তখন উনি বোধহয় দার্জিলিংয়ের এসপি ছিলেন, তখন একটা ব্যাপারে ওনার সঙ্গে আমার কয়েকদিন দেখা সাক্ষাৎ হয়েছিল। তখন আমি ওকে যে দেখেছিলাম, অত্যন্ত সজ্জন আপরাইট ব্যক্তি, আমি এটুকু বলতে পারি। এবং ইলেকশন কমিশন যেটা করেছে সেটা নিয়মের মধ্যেই করেছে। এতে এদের রাগ কেন? ওরা সবসময় নিয়ম বহির্ভূত কথা বলবে। দেশের প্রধানমন্ত্রীকে ওনার দলের, ওনার মনিব, দল না বলে এ তো মনিব আর চাকর বাকরদের ব্যাপার, তো ওনার মনিব বারবার আদালত অবমাননার দায়ে তিনি বিভিন্ন রকমভাবে মানে সাব্যস্ত হয়েছেন, তাকে ইয়েতে ডাকা হয়েছে, হ্যাঁ, যে আপনি এক্সপ্লেন করুন আপনি কেন এই ধরনের কথাবার্তা বলেন। এটা ওদের চরিত্র। হ্যাঁ, এইবার রাজীব কুমারের নামে কমপ্লেন হয়েছিল। যতটা ইলেকশন কমিশন থেকে জানা গেছে, শুধু বিজেপি নয়, অন্যান্য দলও রাজীব কুমারের ব্যাপারে আপত্তি প্রকাশ করেছিল। তা অন্যান্য দল কে বলুক। তো এই সময়ে ইলেকশন কমিশন বলেছে রাজীব কুমারকে যেতে হবে এবং নিয়ম অনুযায়ী 3টে নাম চেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে। পশ্চিমবঙ্গ সরকার 3টে নাম দিয়েছে, তার মধ্যে একটি নামকে সিলেক্ট করেছে। এই সাধারণ ব্যাপারটাকে অসাধারণ করে নিজেদের ছেলে মানুষই অপরিণামদর্শিতা দেখানোর রাজনীতিকরা পশ্চিমবঙ্গের থেকে রিপ্রেজেন্টেটিভ হতে কতটা যোগ্য সেটা পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা করবেন। একদম তাই। আমি একটা খুব শহরের মধ্যস্থলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, গার্ডেন ডিচের ঘটনা। বহুতল বিল্ডিং ভেঙে পড়লেন এবং মমতা ব্যানার্জি ওই ব্যান্ডেজ অবস্থায়, যিনি আপনি যে একটু আগে বলছিলেন, যিনি এসে বললেন বহুদিন ধরেই চলছে এই নিয়ম বহির্ভূত নির্মাণ। তাহলে কি করছিল রাজ্য সরকার? ফিরহাদ হাকিম, রাজ্যের কলকাতার মেয়র, তিনি বলছেন যে বাম আমলেই তো এইসব দায়। তাহলে দায় চাপিয়ে কি নিজের যে দোষটা সেটা কি মুক্ত হওয়া যায়? আর যদি চলেও থাকে তাহলে 15 বছর হলো কি? দেখুন, আমি একটা খুব বাংলা সোজা প্রবাদ বলি, সেটা হচ্ছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তো পাগল কেন হলো যারা এখন তৃণমূলের নেতা নেত্রীর নাম করলেন, যারা বলছেন? কারণ হচ্ছে তারা এমনভাবে ধরা পড়ে গেছেন জনসাধারণের কাছে যে তাদের সব সম্পত্তি, তাদের সব স্ফূর্তি, তাদের প্রপার্টি সব কিছু যাওয়ার মুখে। জনসাধারণের কিন্তু এই সব বিষ গেলারও একটা মাত্রা আছে। তারা বুঝতে পেরেছেন যে সে মাত্রাটা তারা অতিক্রম করেছে। আজকে দেখুন, প্রথম একটু বলে নিই যে তৃণমূল আসার পরে যেন তেন প্রকারেণ যেসব কর্পোরেশনের দখল, পঞ্চায়েতের দখল এবং আরও যে মিউনিসিপ্যালিটিগুলোর দখল নিয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে কাটমানি আহরণ। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার তৃণমূলী কাউন্সিলর
শামস ইকবাল, তিনি কিছুদিন আগে বেশ খবরের শিরোনামে এসেছিলেন একটি 2.5 কোটি টাকা মূল্যের বেশি অ্যাস্টন ভিলা গাড়িতে করে উনি কর্পোরেশনে মিটিংয়ে এসেছিলেন, এবং তারপরে দেখা গেল অ্যাস্টন ভিলা ওনার সবচেয়ে দামি গাড়ি নয়, 5 কোটি টাকা দামের গাড়িও তার গ্যারাজে আছে, তার গ্যারাজে এসব গাড়ি থাকে। এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। কিভাবে টাকা করলেন? কোনো উত্তর নেই। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি প্রপার ইনভেস্টিগেশন করা হয় তাহলে তৃণমূলের কাউন্সিলরদের এবং তৃণমূলের যেসব কমিশনার ইত্যাদি আছে, মেয়রদের, কতজন তাদের ডিসপ্রপোর্শনেট অ্যাসেট ইনকাম হওয়ার কারণে জেলের বাইরে থাকবেন, সেটা কিন্তু এক হাতের কর গুনতে গুনতেই শেষ হয়ে যাবে। এতগুলো মৃত্যু এবং 3 দিন পেরিয়ে গিয়েছে। বলছি, এবার যেটা কথা সেটা হচ্ছে এই বিল্ডিংটা ফ্রন্টেজ হচ্ছে 3 ফুট, এবং এখানে এই একটি নয়, আরও অনেক, সারা পশ্চিমবঙ্গ জুড়েই এগুলো হচ্ছে প্রমোটারদের দৌরাত্ম্য। এখানে জলাভূমি জমিয়ে বুঝিয়ে আর কি রাতারাতি বাড়ি করা হয়েছিল। 4 মাস আগে বাড়িটি হয়। এই বাড়ির দোতলার ভিত, দোতলার স্যাংশন, সেইখানে তোলা হলো 5 তলা। এখন অবধি আমি যা জানি 9 জন বোধহয় প্রাণ গেছে, 9 জনের, এবং আরও নিখোঁজ আছে। আমার ধারণা আরও বাড়বে, এবং অনেকে হয়তো পার্মানেন্টলি ডিসেবলড হবে। এখানে আপনি যে মুখ্যমন্ত্রীর কথা বললেন, তিনি সেজেগুজে এসছেন, ফটো তুলছেন, আপনি সংবাদ মাধ্যমের ফটোগুলোর দিকে তাকিয়ে দেখুন। ওনার কিন্তু ওখানে এসে তাদের পাশে দাঁড়ানোটা বড় কথা নয়, ওনার ছবিটা যে উঠছে, ছবির দিকে তিনি হাসি হাসি মুখে তাকাচ্ছেন, অথচ অসুস্থ যে বেডে শুয়ে আছে তার মাথার পাশে হাত বা মাথায় হাত এরকম, সেদিকে ওনার দৃষ্টি নেই। আপনি বলুন তো, এই কেমন ধরনের রাজনীতিবিদ? অনলি শোম্যানশিপ, নাথিং এলস। তারপরে বলি, ফিরহাদ হাকিমের কথা বলেছেন, উনি মেয়র হিসেবে কি দায়িত্ব পালন করেছেন? কর্পোরেশনের তো এটা দেখার দায়িত্ব। আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তা তার দলদাস পুলিশ কি করছিল ওখানে? আরেকটা কথা এখানে বাই বলে রাখি, এই শামস ইকবালের বাবা, তিনিও নেতা। তৃণমূল এখন অবধি কী করেছে তার, যিনি ওপেনলি রাস্তায় একজন পুলিশ অফিসারকে গুলি করে খুন করেছিলেন? সে কেস কিন্তু নিশ্চয়ই উইথড্র হয়নি, আমি জানি না কেসের কী অবস্থা। পশ্চিমবঙ্গে এটাই, তৃণমূল করলে আপনি যা খুশি তাই করতে পারেন, আপনি মানুষ খুন করতে পারেন, আপনি শেখ শাহজাহানের কথা সবাই জানেন। এখানে আরেকটা কথা বলি, এই ভদ্রমহিলার রাজনীতি কোন পর্যায়ে গেছে, যেখানে সন্দেশখালীর মহিলারা বলছেন যে আমরা তৃণমূলই করি, এবং তাদেরকে যখন পিঠে খেতে শেখ শাহজাহান অ্যান্ড কোম্পানি বাধ্য করত, তাদেরকে এরা ওই জায়গায় যে গোলমাল হলো, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বা ফিরহাদ হাকিম যাওয়ার কোনো সময় পাননি। কিন্তু এই তথাকথিত মিনি পাকিস্তান, ফিরহাদ হাকিমের নিজস্ব এলাকা, সেখানে যখন দুর্ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে উনি এলেন। আমি মনে করি এটা দুর্ঘটনা নয়, এটা খুব স্বাভাবিক ঘটনা, এগুলো ঘটবে, আরও ঘটবে, এবং এইভাবেই পুলিশ ধামাচাপা দেবে। কোন পুলিশ? তারা এইভাবে যে বিল্ডিং উঠেছে তারা তার খবর রাখে না। তারা শেখ শাহজাহানকে 55 দিনের মধ্যেও ধরতে পারল না, শেষে হাইকোর্টের চাপে ধরার নামে যে অ্যাক্টিং হলো, সেটা তো পরিষ্কার বোঝাই গেল। আমি একটা ছোট্ট একটু বিষয় জেনে নেব, আপনি শেষ কবে হুগলিতে গিয়েছিলেন? এই কারণে জিজ্ঞেস করছি, হুগলিতে যাওয়ার পরেই রচনা ব্যানার্জি তৃণমূলের এই লোকসভা
প্রার্থী তিনি কিন্তু গিয়েই বলছেন সংবাদ মাধ্যমকে, হুড়হুড় করছে কারখানা আর ভুড়ভুড় করছে ধুয়ো। কারখানার চিমনি ধুয়োয় একেবারে সে সারা হুগলি, উনি নাকি হুগলিময় দেখে যাচ্ছেন, কারখানা আরও হবে, দিদি থাকলে আরও হবে। শেষ কবে আপনি হুগলি গিয়েছিলেন এবং এত কারখানা, এত ধুয়ো হুগলিতে দেখা গেছে? আপনার প্রশ্নটাকে আমি একটু বোধহয় যেটা অ্যাকচুয়াল ঘটনা একটু পাল্টে দিতে চাইছি। উনি হুগলির ক্যান্ডিডেট হয়েছেন এবং ক্যান্ডিডেট হয়ে তৃণমূলের ক্যান্ডিডেট, ওনার দিদির ক্যান্ডিডেট। তো ওনাদের যে চরিত্র, ওনাদের যে মানে জনসাধারণকে যে চোখে দেখেন, সেটা ওনার একটা কথাতে পরিষ্কার যে হুগলির মানুষ লাকি যে উনি দাঁড়িয়েছেন। এত ঔদ্ধত্য পৃথিবীতে অন্য কোনো এই ভোটের উমেদার কোনো ক্যান্ডিডেটকে বলতে শোনা যায়নি। আমি জানি না এটা ঔদ্ধত্য না নির্বুদ্ধিতা, জনসাধারণ তার বিচার করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্নটা এলো হুগলি নিয়ে নয়, প্রশ্নটা আমার যতদূর মনে হয় সিঙ্গুর নিয়ে। আপনি সিঙ্গুরের ব্যাপারে, এবং উনিও সিঙ্গুরের কথা বলেছেন। এবারে সিঙ্গুরে আমি এর মধ্যে কবে গিয়েছি বলতে পারি। গত 10 তারিখ মার্চ মাসের, সেদিন ওখানে একটা স্কুলে আমাকে একটা ওই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি গিয়েছি, দেখেছি। পরবর্তীকালে যতদূর মনে হয় রচনা ব্যানার্জি এই কথাটা বলেছেন 17 তারিখ, উনি 17 তারিখে ওখান দিয়ে আসার সময় দেখেছেন বা 16 তারিখে দেখেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে 16 তারিখ একটি বিশেষ কারণে আমাকে সিঙ্গুরের ওপর দিয়ে বর্ধমানে যেতে হয়েছিল, সেখানে আমি দেখেছি। আবার 17 তারিখ বিকেলবেলা আমি যখন বর্ধমান থেকে ফিরি, ওই রাস্তা দিয়ে ফিরেছি, সিঙ্গুরে যে টাটাদের জমি, যার ক্যারেক্টার পাল্টে গেছে, ওনার দিদি সেই সর্ষে ছড়িয়ে নাকি ছড়িয়ে সেখানে কোনো ফসল ফলাতে পারেননি। সিঙ্গুরে এখন আগেও যেটা ছিল, কিছু কিছু ওই যে কি বলবো আপনাদের, ওই যে ওই ইমিটেশন গয়না টয়নার কিছু মানে ওখানে তৈরি হতো। সিঙ্গুরে ভালো মিষ্টি তৈরি হয়, কিন্তু চিমনিওয়ালা কারখানা এগুলো সিঙ্গুরে একটাও দেখিনি। আমার মনে হয় ভদ্রমহিলা এত বেশি এফিশিয়েন্ট যে উনি যখন হুগলির দিক থেকে কলকাতায় ফিরছেন, সিঙ্গুরটা রাস্তার ডান দিকে না বাঁ দিকে সেটাও জানেন না। ডান দিকে সিঙ্গুর পড়বে, বাঁ দিকে কয়েকটি বহু পুরনো কারখানা আছে, কিন্তু ধোঁয়ায় ধোঁয়া হওয়ার কোনো ব্যাপার নেই। 1 নম্বর, কারণ আমি তো 17 তারিখে বিকেল 4টে সাড়ে 4টের সময় ওখান দিয়ে পাস করেছি। আচ্ছা, আবার বলি যে ধুলো কিছু উঠছিল, কারণ সেটা ডাইভারশান অফ রোড, রাস্তা ব্রডেন হচ্ছে, রাস্তার ডাইভারশান হচ্ছে, সেইগুলোর জন্য হতে পারে। আমি জানি না উনি কি এসি গাড়িতে আসছিলেন কি না, না হলে উনি ধুলো পেয়েছেন, বা এসি গাড়িতে হলো উনি কাঁচের ফাঁক থেকে ধুলো দেখেছেন। আসলে ওরা তো মানে আলাদা জগতের লোক, ওরা ওই সব রং টং মেখে যেসব অভিনয়ের জগতে যেরকম শেখানো বুলি বা শেখানো স্ক্রিপ্ট নিয়ে অভিনয় করেন, ওনাকে হয়তো কেউ লিখে দিয়েছে এই স্ক্রিপ্ট যে এভাবে বলতে হবে, উনি সেটা বলে ফেলেছেন, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর এদের কথাবার্তা এখন সাধারণ জনসাধারণের মনে আর কিন্তু রাগের উদ্রেক করে না, এটা একটা কৌতুকের উদ্রেক করে মাত্র। একেবারেই তাই। আমার একেবারে শেষের দিকে চলে এসেছি। একেবারে তমলুক লোকসভা কেন্দ্রে যদি আমি একটু দেখি, দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়েছে, তৃণমূলের মুখপাত্র, এবং উল্টো দিকে দেওয়াল লেখা হয়ে গিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, যদিও এখনও বিজেপি সেই লিস্ট ঘোষণা করেনি দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা। সেক্ষেত্রে দেবাংশু এক অদ্ভুত যুক্তি দেখিয়েছে, 61-র সঙ্গে 21, এ ধরনের একটা নবীন প্রবীণ যে আমাকে ডাকলে সবসময় পাবেন, বিষয়টা কি তাই হয় আদৌ? 61-র সঙ্গে 21 ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি এটা বয়সের ব্যাপার হয়ে থাকে তাহলে তো দেবাংশুর মানে ক্যান্ডিডেচারই বাতিল হওয়া উচিত, কারণ 21 বছর বয়সে আমার যতদূর ধারণা ভারতীয় সংবিধান অনুযায়ী কেউ পার্লামেন্টের ক্যান্ডিডেট হতে পারেন না। এই সব বালখিল্য অর্ধশিক্ষিত সব নেতাদের নিয়ে
কি করে যে উনি এই অর্থে বলেছেন যে তরুণ, যেহেতু তরুণ আমি কাজ করতে পারবো, ওনার থেকে দ্রুত আমাকে ডাকলেই পাশে পাবেন, এই অর্থটা ব্যবহার করার জন্যই একটা বয়সের নমুনার ছবি আঁকা হয়েছে। এটা সাংগঠনিক বা প্রশাসনিক বিষয় নয়। আসলে দেবাংশু এ কথাটা বলে অভিজিৎ গাঙ্গুলি নয়, তিনি চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন 68 বছর বয়সের, নাকি 66 হবে হয়তো, তার মুখ্যমন্ত্রী দিকেই। তিনি পাবলিকলি বলেছেন চটি খেতে খুব ভালো, চটি চাটা খুব ভালো, চটি খুব স্বাদের। তো সেই চটি যিনি পড়েন তাকেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি বলছি তো যে 61 যদি কাজ করতে অপারগ হয়, 66 কীরকম কাজ করে সেই নিয়ে দেবাংশু একটি বিবৃতি দিক দেখি। দেবাংশুর বুদ্ধি টুদ্ধি সব বেরিয়ে যাবে। এইসব বালখিল্য চামচাদের দিয়ে একটাই উদ্দেশ্য, উনি কি করলেন সেটা হচ্ছে দেবাংশুকে বলি দিলেন। কোন জায়গায়? তমলুকে। উনি খুব ভালো করেই জানেন এই দিদিমণি এবং তার, মানে যেটা আমি বলি তৃণমূল এখন তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা হরিশ মুখার্জি স্ট্রিটের একটা ফ্যামিলির প্রাইভেট লিমিটেড কোম্পানি। জনরোষে পড়তে হয়েছিল দেবাংশুকে এই গতকাল। হ্যাঁ, এবং আমার কাছে যতদূর খবর আছে যে ওখানকার যে তৃণমূলের লোকজন তারাই দেবাংশুকে মেনে নেয়নি। এবং আমি তো মনে করি সেই তাদের উদ্দেশ্যে আমি এই বার্তাটি দিতে চাই যে দেবাংশু কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে তার মুখ্যমন্ত্রীর দিকে। একজন অপদার্থ মহিলা 66 বছর বয়সে কি করে মুখ্যমন্ত্রিত্ব করেন? দেবাংশুর মতো ছেলে সেখানে অনেক বেশি যোগ্য মুখ্যমন্ত্রিত্বের পক্ষে। এটাই বোধহয় দেবাংশুর বক্তব্য ছিল। একদমই তাই। আমি একদম ছোট্ট করে একটা জেনে নেব, রাজ্যের মানুষের শারীরিক অসুস্থতার জন্য তারা হসপিটালে যায়, সরকারি হসপিটালের উপর ভরসা করে। একদমই এই স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমি দেখি, ফার্স্ট এইড করা গেল না, মুখ্যমন্ত্রী আহত হলেন তার বাড়িতে, এবং এসএসকেএম বলছে পেছন থেকে একটা ঠেলে দেওয়ার মতন একটা প্রসঙ্গ সামনে এনেছে সে এসএসকেএমের রিপোর্ট, এবং রক্ত মুছে দেওয়া তো গেলই না, এবং ছবি তোলা হলো সেকেন্ডের মধ্যে, সে ছবি ভাইরাল হয়ে গেল। তাহলে ওই রক্তটা কি একেবারে রাজনীতির অঙ্গ হিসেবে ব্যবহার করার জন্য টুইটটা করলেন, নাকি তাকে দ্রুত আরও চিকিৎসা করা উচিত ছিল রক্ত ঠক্ত মুছিয়ে, যেটা আমরা ফার্স্ট এইড করে থাকি? কি মনে হয়? দেখুন, আমি যতটুকু মেডিকেল সায়েন্সের আমার জ্ঞান আছে আমার ডিগ্রি অনুযায়ী আমি কয়েকটা কথা এখানে বলতে চাই। প্রথমত হচ্ছে যে কেউ যদি পড়ে যান ওইভাবে পেছন থেকে ধাক্কা পেয়ে সামনে, এবং তার কপাল যদি ফাটে মাঝখানে, তার নাকের যে সুউচ্চ জায়গাটা সেটার উপরে আঘাত লাগবে বেশি। দিস ইজ নাম্বার ওয়ান। আপনি একটু লক্ষ্য করে দেখুন, নাকের এক পাশে একটা ছোট কাটা আছে, এবং এই কাটাগুলো কিন্তু শার্প। আর মানুষের সাইকোলজি কি, রক্ত বেরোলে প্রথমেই সে রক্তটা বন্ধ করতে চাইবে, হয় তিনি নিজে অথবা বাড়িতে তার, যে তিনি যখন বাড়িতেই ঘটনাটি ঘটেছে বাড়ির লোকেরা করবে। যে ছবিটা আমি দেখলাম সেটা হচ্ছে যে রক্ত বেরোতে দেওয়া হয়েছে, এবং এমন রক্ত বেরোয়নি যে মুখটুক সব ফুলে গেছে, শুধু একটা দিক থেকে ধারা একটা নেবে এসছে, এবং মাথার পেছন দিকে কিছু কাপড় দেওয়া আছে যেখানে এই রক্তটা যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে জমে যায় এবং ডিসকালার্ড হয়, সেই ডিসকালার্ড হওয়ার পরেই ছবিটা কিন্তু নেওয়া হয়েছে। ইট ইজ নট ফ্রেশ ব্লাড, দিস ইজ নাম্বার ওয়ান, দেখানোর জন্য ছবি। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো এসএসকেএমে। মাঝ রাস্তায় কোনো ডাক্তার তাকে দেখেননি, কোনো নার্সিং তিনি পাননি, এটা অদ্ভুত ব্যাপার। ওয়েল, মাথায় যখন লেগেছে নিশ্চয়ই ওখানে এমআরআই করবে, বা অন্তত কনকাকশান কিছু হয়েছে কিনা দেখে নেবে, ফাইন। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি বাড়ি চলে এলেন এবং এখন বেরিয়ে পড়ছেন। এবং আরেকটা জিনিস দেখুন, যেখানে কেটেছিল উনি যখন ওই বিশেষ
জায়গায় ওই কি বলে বাড়ি ভাঙলো, সেখানে উনি যখন, হ্যাঁ গার্ডেন রিচে, তিনি যখন দেখতে গেলেন, আপনারা দেখুন ওনার যে ছবি, ওখানে কিন্তু যে ব্যান্ডেডটা লাগানো আছে ওটা কিন্তু কপালের মাঝখানে নয়, সাইডে। অদ্ভুত। এবং গার্ডেন রিচের যে আহতরা হাসপাতালে আছে, উনি তাদের দেখতে গিয়ে আহতর দিকে তাকাচ্ছেন না, তাকাচ্ছেন ক্যামেরার দিকে সরাসরি ফেস করে। এখানেই উদ্দেশ্য পরিষ্কার। এটাই এদের নীতি, জনসাধারণকে বুদ্ধু ভাবা, নিজেদেরকে বুদ্ধিমান ভাবা এবং আত্মকেন্দ্রিক সুখ সম্পত্তি বাড়ানোর জন্য বিভিন্ন পদকে ব্যবহার করা। এটাই সাম টোটাল অফ দিস রাজনীতি।